জি, গুড। আচ্ছা, আমরা কিছু টপিকের নাম কি লিখে দিয়েছিলাম তোমাকে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো স্যার, প্রথমে আমরা যাই, এখানে কি আছে এটা পরে, আগে আমরা নিজেরা একটু পড়ি। টপিকের নাম কোনগুলা ছিল? প্রথম টপিকটার নাম জানি কি ছিল, আমাকে একটু মনে করাই দাও তো। প্রথমে আমরা বলছি 4টা ইনস্ট্রাকশনের কথা। একটা জানি কি, ইন, তারপর কি ছিল আউট, তারপর কি ছিল ইনস, তারপর কি ছিল বাবা আউটস। আর সেকেন্ডে যে টপিকটা ছিল ওটার নাম কি ছিল? মেমোরি ম্যাপড আইও ভার্সেস আইসোলেটেড আইও। ওকে, তাহলে রেসপন্স করবা। রেসপন্স করলে তুমি পড়াটা আসলে এখানেই বুঝে যাবা। তুমি যদি রেসপন্স করো তুমি পড়াটা আসলে এখানেই পড়ে ফেলতে পারো। তোমাকে বলছিলাম এই দুইটা টপিক হচ্ছে থিওরি টপিক। হ্যাঁ, তো আমাদের চ্যাপ্টারটার নাম কি জানি? বেসিক আইও ইন্টারফেস। আচ্ছা, প্রথমে আমাকে বলো, সিরিয়ালি আমরা যাই, ইন্টারফেস শব্দটার অর্থ কি আসলে? হোয়াট ইজ ইন্টারফেস? ম্যাম অনেক ক্ষেত্রে পোর্ট বোঝাই যে আমরা হচ্ছে যেখানে পিসি সরি যেখানে মাউস বা ইয়ে কানেক্ট করি এমন টাইপের জিনিস। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা ক্লাসে বলছি আমাদের প্রজেক্টরটা সিপিইউর সাথে কানেক্টেড, ইট ইজ কল্ড ইন্টারফেস। আমরা আমাদের কিবোর্ডটা একটা পোর্টে কানেক্ট করি, ইট ইজ কল্ড ইন্টারফেস। আমরা আমাদের মাউসটা ডিফারেন্ট পোর্টে কানেক্ট করি, এই যে এখন সবাই ইয়ারফোন লাগাই আছি, তাহলে ইয়ারফোনটাও তো একটা পোর্টে কানেক্ট করছে। তাহলে কানেকশন দেওয়াটাকে আমরা কি বলি? ইন্টারফেস করা। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারফেস কিসের সাথে করতে হয়? এই যে তোমাকে বলতেছি কিবোর্ড, প্রিন্টার, তাহলে ইন্টারফেসিংটা আসলে কিসের হয়? ইনপুট আর আউটপুট ডিভাইসের সাথে। মাঝখানে কে থাকে? মেমোরি। এখন শুরু থেকে যাই, ইন্টারফেসিং এর দুইটা টেকনিক আছে, বুঝছো? আমি দুটো টেকনিক বলছি। ইন্টারফেসিং এর দুইটা টেকনিক আছে। প্রথমটার নাম হচ্ছে আইসোলেটেড আইও, আর সেকেন্ডটার নাম হচ্ছে মেমোরি আইও। প্রথম কথা বলছি, তো আইসোলেটেড আইও, আইসোলেটেড শব্দটার অর্থ কি? একা একা থাকতে পছন্দ করে। হ্যাঁ, সে কারোর সঙ্গে থাকে না, আইসোলেটেড থাকে। এখন যেহেতু মানুষটা একা থাকে, তাকে এই জন্য বেশি কাজও করার দরকার পড়ে। তাহলে বেশি কাজ বলতে, তাহলে তার দৈনন্দিন কাজগুলো করার জন্য তাকে 4টা ইনস্ট্রাকশনের হেল্প নেওয়া লাগে। ক্যাপিটালে লিখি, 4টা ইনস্ট্রাকশনের হেল্প নেওয়া লাগে। ইনস্ট্রাকশন 4টা কি? ইন, আউট, ইনস আর আউটস। এখন প্রশ্ন হচ্ছে এই 4টা ইনস্ট্রাকশন আসলে কি? এই 4টা ইনস্ট্রাকশনে প্রথমে আমরা বলবো ইন আর আউটের কথা। যখন আমি কমান্ড হিসেবে, আমিটাকে আইসোলেটেড আইও, যখন আমি কমান্ড হিসেবে ইন আর আউট ইউজ করব, তখন বুঝেই নিবা এক পাশে থাকবে আমাদের মাইক্রো প্রসেসর, মানে কি 8086, এক পাশে থাকবে 8086 এর, সবাই পারে না, থাকবে খালি অ্যাকুমুলেটর রেজিস্টার। আরেক পাশে থাকবে আমার ইনপুট আউটপুট ডিভাইস। কে বলতে পারবে অ্যাকুমুলেটর রেজিস্টার জানি কোনটা? এমএক্স। এক্স, তাহলে যেহেতু ম্যাক্স 32 বিট হইতে পারে, তাহলে এএক্স হইতে পারে অ্যাকুমুলেটর হিসেবে, এএক্স হইতে পারে অ্যাকুমুলেটর হিসেবে আপার পার্ট, এএইচ হইতে পারে অ্যাকুমুলেটর হিসেবে, লোয়ার পার্ট এএল হইতে পারে অ্যাকুমুলেটর হিসেবে। এটা হচ্ছে ইন আর আউটের কানেকশন। যখন আইসোলেটেড আইও কমান্ড হিসেবে ইনস আর আউটস ইউজ করে, আমরা তোমাকে বলছিলাম একটা টেকনিক, যখন সাফিক্স হিসেবে অ্যাস থাকবে, বুঝে নিবা কেউ না কেউ তো এখানে মেমোরি ছিল। সাপোজ মোডস, যেহেতু দেখতেছি ইনস আর আউটস, তাহলে বুঝেই গেছি এবার ট্রান্সফারটা হবে মেমোরির সাথে ইনপুট আউটপুট ডিভাইসের। তাহলে আমাকে একটু বলো তো, দুইটা জায়গায় আমার কমন মানুষটাকে, এখানে ইন্টারসেকশনে আমার কমন মানুষটাকে, ইনপুট আউটপুট ডিভাইস। এখন প্রশ্ন হচ্ছে এটা কমন মানুষ কেন? কে বলতে পারবে? আমরা এটা কার আন্ডারে পড়তেছি? আইসোলেটেড আইও।
আইও আলাদা, তাহলে আইসোলেটেড আইও নিজের কাজকর্ম করার জন্য, নিজের কাজকর্ম বলতে কি বুঝাচ্ছেন? সো আইসোলেটেড আইও বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নিতে চায়। প্রশ্ন হচ্ছে সে কোথায় অ্যাক্সেস নিতে চায়? আইসোলেটেড আইও মাইক্রোপ্রসেসরে অ্যাক্সেস নিতে চায়, আইসোলেটেড আইও মেমোরি ডিভাইসে অ্যাক্সেস নিতে চায়। তো আইসোলেটেড আইও যখন মাইক্রোপ্রসেসরে অ্যাক্সেস নিবে, তার কানেকশন হবে মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটর রেজিস্টারের সাথে। তখন অ্যাক্সেস করতে হইলে তাকে দুইটা কমান্ড ইউজ করতে হবে। ইনপুট হলে তাকে ইন ইউজ করতে হবে, আর সে যদি আউটপুট রাখতে চায় তাকে আউট কমান্ড ইউজ করতে হবে। এখন আসো ইনস আর আউটস। তাহলে ইনস আর আউটস কি? যদি ইনপুট আউটপুট ডিভাইস মেমোরি থেকে রিড করতে চায় তখন হবে ইনস, আর যদি আউটপুট ডিভাইস অ্যাড্রেস রাইট করতে চায় মেমোরিতে তখন কি হবে? আউটস। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মেমোরি আইওটা কি? আইসোলেটেড আইওতে আমি তোমাকে কি বলছি? আইও ডিভাইস আলাদা থাকে, আর মেমোরি ডিভাইসে মেমোরির সাথেই ইন্টিগ্রেটেড অবস্থায় কে থাকে? কে বলতে পারবে? আইও। তাহলে মেমোরি ম্যাপিংটা কি? যখন আমি বলবো মেমোরি ম্যাপড আইও, তখন আমি বুঝিয়ে নিব এখানে কিং হচ্ছে, রাজা হচ্ছে আমার মেমোরি, তার সাথে ইন্টিগ্রেট অবস্থায় কে থাকবে? আইও। আর যখন আমি আইসোলেটেড আইও বলবো তখন আমি কাকে বের করে দিব? ইনপুট আউটপুটকে মেমোরি থেকে বের করে দিব, তার মানে সে আইসোলেটেড অবস্থায় থাকবে। তোমাকে যদি আমি একটু ক্লিয়ারলি বুঝাইতে চাই, এই সেই ফিগার দেখি তাকাই বলো তো, এখান থেকে এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আপার পার্টের ফিগার, একটা লোয়ার পার্টের ফিগার। এই দুটো ফিগারের মধ্যে কোনটা আইসোলেটেড আইও আর কোনটা মেমোরি ম্যাপড আইও? ম্যাম নিচেরটা মনে হয় মেমোরি, কারণ হচ্ছে এর মধ্যে আইওর ইন্টিগ্রেটেড রয়েছে। আর উপরেরটা কি বাবা? আইসোলেটেড আইও। এক্স্যাক্টলি এটাই তো। আইসোলেটেড মানে কি? সে মেমোরি থেকে আলাদা। তাহলে এই আইও বেচারাকে যদি মেমোরিকে অ্যাক্সেস করতে যাইতে হয় কমান্ড জানি কি ইউজ করতে হবে? ইনস আর আউটস। আর এই আইওকে যদি মাইক্রোপ্রসেসরকে অ্যাক্সেস করতে হয় তখন জানি কি দিতে হবে? ইন আর আউট। আর সে যখন মেমোরির ভিতরে ইন্টিগ্রেট করা অবস্থায় থাকবে তখন সুবিধা হইল তাকে এই চারটা ইনস্ট্রাকশনের কোনোটাই ইউজ করতে হবে না। তার মানে আইসোলেটেড আইওতে চারটা ইনস্ট্রাকশন ইউজ করা লাগে, ইন আউট, ইনস অ্যান্ড আউটস, বাট মেমোরি ম্যাপড আইওতে এই চারটা ইনস্ট্রাকশনের কোনো দরকার পড়ে না আলাদাভাবে। কেন দরকার পড়ে না কে বলতে পারবে? কারণ আইও কার ভিতরে ইন্টিগ্রেট করা থাকে? মেমোরির ভিতরে। তাহলে সব কাজ মেমোরিই করতে পারে, আলাদা ইনস্ট্রাকশনের দরকার পড়ে না। এখন তুমি আমাকে বলো, তোমাকে যদি আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে দিই, মেমোরি ম্যাপড আইও আর আইসোলেটেড আইও, তুমি কোনটাকে বেস্ট বলবা আর কোনটাকে ওয়ার্স্ট বলবা? ম্যাম এটা মেবি ডিপেন্ড করে। এক্স্যাক্টলি, এটা আসলে ডিপেন্ড করে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা আসলে কিভাবে ডিপেন্ড করে এটা একটু বোঝা উচিত। ধরো তুমি পরীক্ষার খাতায় লিখে আসছো, কম্পেয়ার করাইতে নিছো, তুমি ফার্স্টে বলছো আইসোলেটেড আইও বেসড। তাহলে আইসোলেটেড আইও কোন পার্সপেক্টিভে বেসড হইতে পারে বাবা? সে লেস স্পেস ইউজ করে, সে লেস স্পেস ইউজ করে এবং ইম্পর্টেন্টলি সে সেপারেট অবস্থায় থাকে। এবার তুমি যদি খাতায় লিখো কম্পেয়ার করার পর মেমোরি আইও, এই যে বললো ডিপেন্ড করে, মেমোরি আইও ডিফারেন্ট পার্সপেক্টিভে বেসড। এখন কে বলতে পারবে কোন পার্সপেক্টিভে বেসড? ওর কি চারটা অ্যাডিশনাল ইনস্ট্রাকশন ইউজ করার দরকার পড়ে? না। চাইলে যেহেতু চারটা অ্যাডিশনাল ইনস্ট্রাকশনের দরকার পড়তেছে না তাহলে তার কমপ্লেক্সিটি কম। তাহলে আমরা লিখতে পারি additional instruction not used। তাহলে নট ইউজড বলতে কারা কারা নট ইউজড? তোমার আলাদাভাবে মেমোরি ম্যাপটি ইন ইউজ করা লাগে না, আউট কমান্ড ইউজ করা লাগে না, ইনস ইউজ করা লাগে না, আবার আউটসও ইউজ করা লাগে না। এই মেমোরি ম্যাপটের একটা অসুবিধা আছে, আমি তোমাকে সুবিধা বলছি, এই চারটার একটাও ইউজ করা লাগে না। অসুবিধা কি কে বলতে পারবে?
অসুবিধা হচ্ছে সে কি ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারতেছে নাকি তাকে তার একটা জায়গার অংশ আয়োকে দেয়া লাগতেছে। একটা জায়গার অংশ কিন্তু আয়োকে দেয়া লাগতেছে, তাহলে তার স্পেস কিন্তু সে ফুললি ইউজ করতে পারতেছে না, তাহলে অ্যাডিশনাল ইনস্ট্রাকশন ইউজ করা লাগতেছে না। এটা হচ্ছে কি পয়েন্ট, এটা হচ্ছে আমার গুড পয়েন্ট। এবার নেগেটিভ, গুড পয়েন্ট না বলে পজিটিভ পয়েন্ট বলতে পারি, এটা বেটার। এটা আমার পজিটিভ পয়েন্ট। তাহলে নেগেটিভ পয়েন্ট কি, তার বাড়তি স্পেস ওয়েস্ট হচ্ছে। তার মানে কি, স্পেস ওয়েস্ট হচ্ছে। এবার আইসোলেটেড আয়োতে পজিটিভ পয়েন্ট কি বলছি, সে যেহেতু আলাদা থাকে তাইলে লেস স্পেস নেয়, আলাদা অবস্থায় থাকে। কে বলতে পারবে তাহলে আইসোলেটেড আয়োর নেগেটিভ পয়েন্টটা কি? ফার্স্ট অফ অল তো এই যে এডিশনাল ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন, এক্স্যাক্টলি। তার নেগেটিভ পয়েন্টটা হচ্ছে, আরেকটা তুমি কি বলতে চাচ্ছ? আর তো মাথায় নেই। এক্স্যাক্টলি এটাই অসুবিধা হচ্ছে, বাকি সব তো সেম সেম। অসুবিধা হচ্ছে অ্যাডিশনালি 4টা ইনস্ট্রাকশন দরকার পড়ে মেমোরি বা মাইক্রোপ্রসেসরকে অ্যাক্সেস করতে হইলে। সুবিধা হচ্ছে কম স্পেস লাগে কারণ সে একা একা থাকে, সেপারেট থাকে। আর মেমোরি ম্যাপটার সুবিধা হচ্ছে যেহেতু আইও ইন্টিগ্রেট অবস্থায় থাকে, অ্যাডিশনাল ইনস্ট্রাকশন ইউজ করার দরকার পড়ে না। আর অসুবিধা হচ্ছে যেহেতু একটা স্পেস আইওকে দিতে হয়, তার নিজের স্পেস অনেকখানি কমে যায়। তাহলে আমরা প্রথমে দেখলাম আইসোলেটেড আইওটা কি, তার ইনস্ট্রাকশন কি, ইনস্ট্রাকশনগুলা কিভাবে কাজ করে। এরপর দেখলাম মেমোরি আইও কি। এরপর দেখলাম কম্পারিজন আইসোলেটেড ভার্সেস মেমোরি, গুড পয়েন্ট কি, ব্যাড পয়েন্ট কি। এবার আসো কিছু কোডের লাইন লিখি। এই যে এতদিন ইন আউট বলতাম, আজকে এসে তুমি এটা কোডে ইউজ করবা। তাহলে আমি যদি ইন আর আউটের কোড লিখি, তাহলে আমাকে ইনপুট ডিভাইসে যদি ডাটা বা অ্যাড্রেস পাঠাইতে হয় তাহলে কি কমান্ড ইউজ করতে হবে, ইন। এখন কে বলতে পারে আমি যদি ডাটা রিড করতে চাই, আমি কি ইন আর আউটে সব ডিভাইস থেকে পারবো নাকি খালি অ্যাকুমুলেটর থেকে পারবো? শুধু অ্যাকুমুলেটর। গুড। তাহলে প্রথমে লিখলাম ইন এল, কমা থেকে আসবে, আইও ডিভাইস থেকে আসবে। তো আইও ডিভাইস তো আর ডিরেক্ট আসতে পারে না। মনে রাখবা আইও ডিভাইস মানে আমরা আসলে বুঝাই পোর্ট অ্যাড্রেস, ইনপুটের পোর্ট অ্যাড্রেস, আউটপুটের পোর্ট অ্যাড্রেস। তাহলে আইও ডিভাইস মানে আমরা আসলে কি বুঝাই, এখানেও আমরা লিখে দিচ্ছি আইও পোর্ট অ্যাড্রেস। তাহলে ইনপুটের পোর্ট অ্যাড্রেস, আউটপুটের পোর্ট অ্যাড্রেস। এবার তুমি কোডে যাও। তাহলে ইনপুট মানে এএল থেকে ডাটাটা রিড করব, তাহলে আইও ডিভাইস থেকে একটা পোর্ট অ্যাড্রেস পাঠাইতে হবে। তাহলে অ্যাড্রেস কত পাঠাইছি, 68। তার মানে 68 এর পোর্ট অ্যাড্রেসটা আমি এএল থেকে রিড করতেছি। এবার যদি আউটপুট ডিভাইসের আউট কমান্ড ইউজ করতে চাই, আচ্ছা আউটপুট কি তুমি রেজিস্টারে লিখো নাকি অ্যাড্রেসে লিখো? আউটপুট তুমি কোথায় রাইট করো, রেজিস্টারে রাইট করো নাকি মেমোরি অ্যাড্রেসে? মেমোরি অ্যাড্রেস। অ্যাড্রেসে। গুড। তাহলে একটা ডিফারেন্ট অ্যাড্রেস ইউজ করলাম, সেম অ্যাড্রেস তো আর হইতে পারে না। আর কে রাইট করতে পারবে, শুধুমাত্র রাইট করার ক্ষমতা এখানে কার আছে, অ্যাকুমুলেটর রেজিস্টারের। তাহলে আউটপুট ডিভাইস 28 পোর্ট অ্যাড্রেসে এএল অ্যাকুমুলেটরের ডাটাটা আমি রাইট করলাম। তাহলে এ আমার ইন কমান্ড, এ আমার আউট কমান্ড। যারা এখনো বুঝো নাই আমি আবার বলতেছি, ইনপুট আউটপুট, ইন আর আউট কমান্ডের কাজ হচ্ছে কাদের মধ্যে জানি ডাটা ট্রান্সফার করবে, মাইক্রোপ্রসেসরের অ্যাকুমুলেটর রেজিস্টার আর হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। সো ইনপুট আউটপুট ডিভাইস মানে এখানে আমরা পোর্ট অ্যাড্রেস বুঝাই। যদি আমি ইন কমান্ডটা ইউজ করি তাহলে আমি অ্যাকুমুলেটর থেকে আমার ডাটাটা রিড করব এবং ডাটাটা কোথায় থাকবে, ইনপুটের পোর্ট অ্যাড্রেসে। শুধুমাত্র অ্যাকুমুলেটরই বসতে পারবে। করসপন্ডিংলি আমি যদি আউট কমান্ড বসাই, আউটপুট অলওয়েজ রেজিস্টারে তো রাইট হয় না, অ্যাড্রেসে রাইট হয়। তাহলে প্রথমে আমার ডেস্টিনেশন হিসেবে একটা আউটপুটের পোর্ট অ্যাড্রেস বসবে এবং ডাটাটা কোত্থেকে আসবে,
একটা রেজিস্টার থেকে। আর এখানে ইন আর আউট কমান্ডে মাইক্রোপ্রসেসরের রেজিস্টার হিসেবে শুধুমাত্র কে বসতে পারে? অ্যাকুমুলেটর। আমি এখন বুঝাইতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার বাবা? ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হুম। আমরা তো ধরেন এতদিন যে কোড করছি সেখানে কোথাও তো ইন আউট ইউজ করি নাই। এখন ম্যাম আমরা তো হচ্ছে সিম্পল এই যে মুভ এইচ কমা 1 দিয়ে কিবোর্ড থেকে হচ্ছে ইনপুট নিতাম। ইনপুট নিচ্ছি। হ্যাঁ। তো ম্যাম ওই ইনপুট তো একটা ধরনের নিছি, এই ইন আউট দিয়ে আসলে আমরা কিসের ইনপুট নিব? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছো। আচ্ছা, ওই যে মুভ এইচ কমা 1 এটা দিয়ে কিন্তু আমি কোত্থেকে ইনপুট নিতাম? মেমোরি থেকে। মুভ মেমোরি থেকে ইনপুট নিতাম, রাইট? আর এখানে যে ইন আর আউট, এটা তুমি আসলে কি করতেছো? এখানে তুমি কোনো মেমোরি থেকে তোমার ডাটা ফেচ করতেছো না, এগুলো ইনপুট আর আউটপুট ডিভাইস। একটা ছিল তোমার মেমোরি থেকে ইনপুট নেওয়া, কনসোল থেকে ইউজার ইনপুট নেওয়া, ওইটা ছিল মুভ এইচ কমা 1 এর কাজ। আর এখানে বাবা ইন আর আউট মানে এটা কি বুঝাইতেছে? এটা আমার ইনপুট ডিভাইস, সাপোজ ধরো কিবোর্ডের পোর্ট অ্যাড্রেস কত 60, আর এটা আমার আউটপুট ডিভাইস, ধরো প্রিন্টারের পোর্ট অ্যাড্রেস কত 20। তো ম্যাম আমি কি আমরা বুঝাইতে তো পারছি? হচ্ছে হ্যাঁ। আমরা তো হচ্ছে ম্যাম ওখানেও মুভ এইচেও তো কিবোর্ড দিয়েই ম্যাম ইনপুট দিচ্ছিলাম, তো ম্যাম না বাবা, এখানে এটা তুমি কিবোর্ড দিয়েই ইনপুট নিচ্ছি, কিন্তু তুমি আমাকে বলো মুভ এইচ কমা 1 যখন লিখো হুম, তখন এইচ এর ভ্যালু টেকনিক্যালি 1, যেটা এটা তো অ্যাড্রেস তাই না? তাহলে কি হইতো? 01 01 8 বিট, তাহলে কি দুটো হেক্স ক্যারেক্টার 01। আর আচ্ছা, এখানে তুমি কাকে বসাইতেছো? এখানে তুমি যদি ইন এইচ কমা 60 লিখো তখন হুম, কি এইচ এর ভ্যালু আর 01 হবে, নাকি পোর্ট অ্যাড্রেসটা বসবে? আচ্ছা। তো একটা ম্যাম হচ্ছে ইনপুট ডিভাইসের পোর্ট অ্যাড্রেস, তুমি পোর্ট অ্যাড্রেসটা ইনপুট নিচ্ছ। আর আরেকটা হচ্ছে তোমার ইউজার ইনপুটে তুমি তোমার ডাটাটা কনসোল থেকে ইনপুট নিচ্ছ। তুমি কিবোর্ড দিয়েই ইনপুট নিচ্ছ, আই এগ্রি, বাট তুমি ইনপুটটা কোত্থেকে নিচ্ছ? মেমোরি থেকে না, আচ্ছা, তোমার প্রসেসর না। আর এখানে যেটা ইনপুট সেটা হচ্ছে কিবোর্ডের পোর্ট অ্যাড্রেস। একটা হচ্ছে ইনপুট নেয়া, ইনপুট নেয়ার পোর্ট অ্যাড্রেস, ইনপুট মুভ এইচ কমা 1। হুম, সাপোজ ধরো আমি কিবোর্ড থেকে 2 ইনপুট নিলাম, 3 ইনপুট নিলাম, 4 ইনপুট নিলাম, তাহলে ইনপুট নিতে পারবো তখন এইচ এর ভ্যালু কত হবে? 1 স্পেসিফিক। হুম, এবার কিবোর্ডের আমরা কানেকশন দিই না, কিবোর্ড, হ্যাঁ, তাহলে ওই কানেকশন দেওয়ার পোর্ট অ্যাড্রেস কত? 68। 60। তো দুইটা কি ভাই সেম কথা? আচ্ছা, বুঝতে পারছি ম্যাম। তো ম্যাম আমরা যদি কোডে এইটা লিখি, মানে ধরেন আমাদের কি কোনো কোড, আমরা তো অবশ্যই এরকম দেখি নাই ইন আউট দিয়ে কোনো কোড, এইটা লিখি আমরা কখন ম্যাম, মানে কখন আমাদের এটা প্রয়োজন হয়? ধরো আমি তোমাকে বলতেছি তোমার ইন্টারফেসিং করা লাগবে, তুমি তোমার কিবোর্ডের সাথে তুমি তোমার মাইক্রোপ্রসেসরকে ইন্টারফেসিং করবা। ইন্টারফেসিং প্রশ্নে বলে দিলাম, তুমি তোমার এখানেই লিখে দিই, তুমি তোমার মাইক্রোপ্রসেসরের সাথে 8086 এর সাথে ইন্টারফেস করবা কাকে? তোমার কিবোর্ডকে। এবার তুমি আমাকে বলো, তাহলে একদিকে দেখতেছি মাইক্রোপ্রসেসর, আরেকদিকে দেখতেছি ইনপুট ডিভাইস, তখন তুমি কোনটা ইউজ করবা? আউট কমান্ড নাকি ইন কমান্ড? হুম, ইনপুট ডিভাইস না, তাহলে হ্যাঁ, কি হ্যাঁ, কমান্ড? এটা তো ইন। ইনকম। আর তোমাকে যদি পরীক্ষার হলে বলি কিবোর্ডের সাথে না তুমি প্রিন্টারের সাথে ইন্টারফেস করো, তখন তুমি কি কমান্ড ইউজ করবা বাবা? আউট। কোয়েশ্চেন এইভাবে আসবে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইন আর আউট গেল, তাহলে আর বাকি দুইটা কি আছে? ইনস অ্যান্ড আউটস। তাহলে নতুন দুটা দেখি কমান্ড লিখতে পারি কিনা। একটা কমান্ড লিখলাম ইনস বি, আরেকটা কমান্ড লিখলাম ইনস ডব্লিউ। সেম ভাবে আউটেও একটা কমান্ড লিখলাম আউটস বি, আরেকটা কমান্ড লিখলাম আউটস ডব্লিউ। যারা ল্যাব ক্লাস করছো, বি কখন বসায়? যখন বাইটে ট্রান্সফার হয়। ডাব্লিউ কখন বসায়? যখন ওয়ার্ডে ট্রান্সফার হয়। তাহলে ইনস বি আর ইনস ডাব্লিউ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? ইনস কমান্ড কখন ইউজ করি? যখন এক পাশে থাকবে মেমোরি, আরেক পাশে কি থাকবে? আইও ডিভাইস। তাহলে ইনস বি মানে বোঝাচ্ছে মেমোরি থেকে ডাটাটা কিসে ট্রান্সফার হচ্ছে? ওয়ার্ডে না বাইটে? বাড়িতে। বাইটে। আর যদি ইনস ডাব্লিউ দিই তখন মেমোরি থেকে ডাটাটা কিসে ট্রান্সফার হবে বাবা? ওয়ার্ডে। বুঝতে পারছি? আবার যদি আউটস বি আউটস ডাব্লিউ দিই তখন ডিভাইস থেকে মেমোরিতে ডাটাটা কিসে রাইট হবে? বাইটে। আর যদি আউটস ডাব্লিউ দিই তখন ডিভাইস থেকে মেমোরিতে ডাটাটা কিসে রাইট হবে? ওয়ার্ডে।
আমি কি বুঝাতে পারছি এতটুকু? জি ম্যাম। তাহলে ইন গেল, আউট গেল, ইনস গেল, আউটস গেল। এবার তোমাকে একটা কথা বলি, একটা গেছে মেমোরি ম্যাপড, আরেকটা ছিল আইসোলেটেড। সো আইসোলেটেড আইওতে দুই ধরনের অ্যাড্রেস ইউজ করা যায়, বুঝছো? একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, আরেকটাকে আমরা বলি ভ্যারিয়েবল অ্যাড্রেস। একটা হচ্ছে ফিক্সড অ্যাড্রেস, আরেকটা হচ্ছে বাবা ভ্যারিয়েবল অ্যাড্রেস। আমাদের যে ইনপুট আউটপুটের পোর্টগুলো আছে, ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস কিন্তু অলওয়েজ 8 বিটের হয়। এটা আমরা ক্লাসেও দুই একবার বলছি। ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস অলওয়েজ 8 বিটের হয়, এক্সেপ্ট পিসি, পার্সোনাল কম্পিউটার অলওয়েজ 16 বিটের হয়। আদারওয়াইজ বাকিগুলা ইনপুট আউটপুট কিবোর্ড প্রিন্টার যেটাই বলো সবগুলা 8 বিটের হয়। দ্যাটস ওয়াই 8 বিটের অ্যাড্রেসটাকে আমরা কি অ্যাড্রেস বলি? ফিক্সড। এটার একটা নোটেশন আছে, এটাকে বলা হয় P8 নামে। P8 মানে হচ্ছে ইনপুট আউটপুটের, পি মানে পোর্ট, পোর্ট অ্যাড্রেস কত বিটের হয়? 8 বিটের। আরেকটা আছে ভ্যারিয়েবল অ্যাড্রেস। ভ্যারিয়েবল অ্যাড্রেস অলওয়েজ কোথায় স্টোর থাকতে পারে? ডিএক্স এ। আর কে বলতে পারবে ডিএক্স জানি কত বিটের হয়? 16। তাহলে দুইটা অ্যাড্রেস বললাম, একটা ফিক্সড একটা ভ্যারিয়েবল। ফিক্সড অ্যাড্রেসের অসুবিধা হলো তোমাকে অলওয়েজ তুমি যে অ্যাড্রেসটা দিবা ওইটা 8 বিটে অ্যাকুমুলেট করতে হবে। আর ভ্যারিয়েবল অ্যাড্রেসের উদ্দেশ্য হলো তুমি তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবে, এটা প্রোগ্রামেবল। এখন প্রশ্ন হচ্ছে ভাবে তো বুঝতে পারতেছে না, তাহলে একটা কোড দিয়ে দেখান, যে কোডটা এখানে লিখছি ওইটাই আমি চেঞ্জ করব। তাহলে এখানে আমি কে বলতে পারবে ইন এল কমা 60H, এটা কি ফিক্সড অ্যাড্রেস নাকি ভ্যারিয়েবল অ্যাড্রেস? ম্যাম ফিক্সড। তুমি কি দেখে বলছো এটা ফিক্সড? এটা কত বিট? জি ম্যাম। 8 বিট। তাহলে সিমিলারলি বাবা আউট 20H, AL, এটা কি ফিক্সড নাকি এটা ভ্যারিয়েবল? এটাও ফিক্সড। এটাও ফিক্সড। কি দেখে বুঝছো? AL। এখন এখানে আরেকটা কথা আছে, তাহলে এই কোডটাকে চলো আমরা মডিফাই করি। তাহলে এখানে আমরা কন্ট্রোল সি দিলাম, দিয়ে নিচে নিয়ে আসলাম। তাহলে এখন কি অবস্থায় আছে? ফিক্সড অ্যাড্রেস হিসেবে আছে, কোড অ্যাড্রেসটা এখন ফিক্সড, ফিক্সড এর কোডটা লিখছি। এবার এটাকে চেঞ্জ করে ভ্যারিয়েবল অ্যাড্রেস বানাবো। তাহলে তুমি না আমাকে একটু আগে বলছো ভ্যারিয়েবল অ্যাড্রেস জানি কোথায় থাকে? ডিএক্স এ থাকে। তাহলে এই কোডটায় যদি চেঞ্জ করতে হয় কিভাবে করব দেখো তো তুমি এটা বুঝো কিনা। প্রথমে লিখবো মুভ, সবগুলো আপার কেসে লিখি, ডিএক্স এ পাঠাবো। এখানে কত জানি অ্যাড্রেস ছিল? 60। তাহলে ডিএক্স এ পাঠাবো 60H। এবার যে কাজ করার এটাই করব, ইন কমান্ড। তাহলে কোথায় পাঠাইতে পারবে? এল এ। এবার কি 60 লিখবো নাকি ডিএক্স লিখবো? লিখো, আমি জানি তোমার মনে কি কোশ্চেন আসছে আমি বুঝে গেছি, ঠিক আছে? আমি বলি কোশ্চেনটা কি আসছে, বিট মিসম্যাচ, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখছো আমরা কিন্তু মাইন্ড রিড করতে পারি। হ্যাঁ, তাহলে এবার কি, তাহলে 60 কে আমরা কোথায় পাঠালাম? ডিএক্স এ। ডিএক্স কে আমরা কোথায় পাঠালাম? এল। হ্যাঁ, তোমার কোশ্চেনটা আসলে সবার কোশ্চেন, এটাকে আমরা অ্যানসার দিব। তার আগে দেখি তুমি আমাকে আউটপুটের কমান্ডটা চেঞ্জ করে দাও তো, যদি ভ্যারিয়েবল অ্যাড্রেস হয় তাহলে ডিএক্স এ আউটপুটের জন্য কি অ্যাড্রেস পাঠাবা? 20। তাহলে 20 পাঠাইছি। এবার কি লিখবো? কমান্ড হবে আউট। তাহলে এবার কি 20H এ রাইট করবা না ডিএক্স এ রাইট করবা? ডিএক্স এ। তাহলে ডাটা কোথা থেকে আসবে? এল। এই এখন এটা আর ফিক্সড নাই, এটা ভ্যারিয়েবল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ভ্যারিয়েবল হচ্ছে? ডিএক্স এ যে ভাই আমি অলওয়েজ 60 রাখবো এমন কোনো কথা আছে? না। তুমি তো ইনডিরেক্ট অ্যাড্রেসিং করছো ভাই, তুমি তো অফসেট করছো ভাই। আমি জানলে টেকনিক্যালি এর পরে তো ডিফারেন্ট অ্যাড্রেস ইউজ করতে পারি। এবার ডিএক্স এ মন চাইলো 60 ইউজ না করে 70H ইউজ করছি। এবার লিখলাম ইন এল কমা ডিএক্স। তাইলে কি এখন আর 60 আছে না এবার 70 হইলো? 70। তার মানে এটা তো ফিক্সড না, এই অ্যাড্রেস চেঞ্জ হইতেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ভ্যারিয়েবল অ্যাড্রেস। সেম ভাবে ডিএক্স এ এবার 20 না লিখে তুমি লিখলা 25H। এবার আউটপুটে লিখলা ডিএক্স কমা ডাটা কোড থেকে আসে এল। এখন কিন্তু তুমি আর 20H এর প্রিন্টারে রাইট করাইতেছো না, এখন তুমি 25H এর স্ক্যানারের পোর্ট অ্যাড্রেসে রাইট করাইতেছো। বুঝে গেছে স্যার? এখন আসো তো স্যার,
কেন বিট মিসম্যাচকে আমরা এখানে মেনে নিলাম? তুমি আমাকে বলো তো, ডিএক্স এর ভিতরে আজকে কি তুমি অ্যাড্রেস পাঠাইতেছো না ডাটা পাঠাইতেছো? ডিএক্স এ আসলে আছে কি আজকে? অ্যাড্রেস, হ্যাঁ, কি অ্যাড্রেস আছে? পোর্ট অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস। তাহলে তুমি পোর্ট অ্যাড্রেস হিসেবে কত পাঠাইছো দেখে আমাকে বলো তো। 68। টেকনিক্যালি এই পোর্ট অ্যাড্রেসের ভিতরে তুমি তো তোমার আগের কোশ্চেনেরও আনসার পাবো, মুভ এজ, 1। টেকনিক্যালি এই 68 পোর্ট অ্যাড্রেসের ভিতরে আসলে এখন কত স্টোর আছে জানো? কত আছে? 55H সাপোজ বললাম। তার মানে তুমি পোর্ট অ্যাড্রেসটা পাঠাইতেছো, পোর্ট অ্যাড্রেসের ভিতরে তোমার অরিজিনাল ডেটা আছে। তাহলে অরিজিনাল ডেটা কত? 55H। নিশ্চয়ই এটা 8 বিটে কভার হয়। এবার কি কথাটা বুঝাতে পারছি? আমি তোমাকে নিচেরটার জন্য দেখাই, তাহলে তুমি আই হোপ আরেকটু ভালো বুঝতে পারবা। তাহলে সাপোজ এখানে পোর্ট অ্যাড্রেস কত আমাদের? এখানে পোর্ট অ্যাড্রেস হচ্ছে আমাদেরকে দেয়া আছে, আউটপুটের পোর্ট অ্যাড্রেস কত লিখতে আমরা এখানে? 20H। তাহলে তুমি আসলে পাঠাইতেছো অ্যাড্রেসটা 20H, কিন্তু ভিতরে তোমার যে লোকেশনে আউটপুট ডাটাটা রাইট হবে, তাহলে কোন লোকেশনে আউটপুট ডাটাটা রাইট হবে? সাপোজ আমি তোমাকে বললাম 45H এই লোকেশনে রাইট হবে। তাহলে এটা নিশ্চয়ই কভার হয় 8 বিটে। আমি কি বুঝাতে পারছি কথাটা তোমাকে? জায়গা কম হইলে সমস্যা, কিন্তু জায়গা বেশি হইলে কি সমস্যা? একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তারপর ম্যাম আরেকটা জিনিস বললেন যে হচ্ছে আমরা ভেরিয়েবল অ্যাড্রেস হচ্ছে 16 বিট নেই, মানে এইটা আসলে এখানে কিভাবে? আচ্ছা মানে তুমি জাস্ট আমাকে বলো। ডিএক্স ইউজ করতেছে এই জন্য হ্যাঁ, বলতেছি যে 16 বিট। না জাস্ট ডিএক্স ইউজ করতেছে এই জন্য না, প্রিন্ট করাইতে পারতো। প্রিন্টের ক্যাপাবিলিটি কোন রেজিস্টারের আছে? ডিএক্স এর। ডিএক্স এর। তাহলে আমাকে যদি ইনপুট আউটপুট পোর্ট অ্যাড্রেসে রিড করাইতে হয়, রাইট করাইতে হয়, এক্স তো এখন নিতেই পারবো না, কারণ আমার আদার এন্ডে এখন কে বসবে? এক্স এর বংশধর। তাহলে আমার হাতে অপশন আছে কি আর? বিএক্স, সিএক্স, ডিএক্স। এবার বলো এখান থেকে তোমার ডাটা রিড রাইট, ডাটা প্রিন্ট করাইতে পারে কে? ডিএক্স। এবার তুমি প্রশ্ন করতেছো কেন আপনি 16 বিটটাকে ভ্যারিয়েবল বলতেছেন? কেন 16 বিটকে ভ্যারিয়েবল বলতেছি? তোমাকে অ্যান্সারটা আমি প্রথমেই দিছি, ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস তো ফিক্সড। কত বিটের জানি বলছি? ফিক্সড 8 বিট। তাহলে তোমাকে যদি চেঞ্জ করতে হয়, তুমি কি ফিক্সডে হাত দিতে পারবা নাকি জায়গা বাড়াইতে হবে? জায়গা বাড়াইতে হবে। তো জায়গা বাড়াই তুমি কত করতে পারো? 9 10 পার করতে পারবা না, ডবল ডবল বাড়ে। তাহলে 8 ইনটু 2 তুমি কত করতে পারবা? 60। এখন বুঝাতে পারছি কথাটা বাবা? বুঝতে পারছি। তাহলে ম্যাম এই যে আমরা ধরেন এই ভেরিয়েবলে লিখলাম যে মুভ ডিএক্স, 68, এই 68 কখনোই কি আমার হচ্ছে 2360H এরকম কিছু হইতেই পারবে না? আচ্ছা এরকম যদি হইতে হয়, তোমাকে একটা কাজ করতে হবে, তোমাকে এ ফরম্যাটে লিখতে হবে। নিশ্চয়ই তুমি জানো, ধরো সাপোজ মুভ করে আসছি 12348 এই অফসেট অ্যাড্রেস। এবার এখানে রাইট করাইলাম এএল এর ডাটাকে। ক্লিয়ার? কারণ আমার 8086 ম্যাক্সিমাম কত হইতে পারে? 32। আর আমার ইনপুট আউটপুটের পোর্ট অ্যাড্রেস ম্যাক্সিমাম ফিক্স তো 8। আর বাড়াইতে গেলেও তুমি ম্যাক্স কত বাড়াইতে পারতেছো? 16। আচ্ছা, আমি বুঝাতে পারছি বাবা? ক্লিয়ার? বুঝতে পারছি। হ্যাঁ, একটু তো ছোট মতো লাগবে, এজন্য স্টাডি করলে তুমি এটা ক্লিয়ার হবা, আশা করা যায়। তাহলে এটা বিট মিসম্যাচের ব্যাপারটা কি, ওইটাকে ক্লিয়ার হয়েছে কিনা এটা ইম্পর্টেন্ট। তাহলে এল আমি পাঠাইলাম 60, ঠিক আছে, কিন্তু 60টা এখন আমি কার হাত ধরে পাঠাইছি? ডিএক্স। তাহলে যারা বুঝতেছো না, পোর্ট অ্যাড্রেসে তুমি ডিএক্স পাঠাইছো 60, এটা তোমার পোর্ট অ্যাড্রেস। বাট এই পোর্ট অ্যাড্রেসের ভিতরে তুমি আসলে তোমার অ্যাকচুয়াল অ্যাড্রেস যেটা তুমি রিড করতে চাচ্ছ, রাইট করতে চাইতেছো, ওইটা কত? 55। তাহলে 55 তো নিশ্চয়ই আমার 8 বিটে কভার হয়। আর আউটপুটের ক্ষেত্রে কথাটা কি? জায়গা কম হইলে সমস্যা না। হ্যাঁ, কিছু বলতেছো না যে জায়গা কম হইলে সমস্যা না, না জায়গা কম হইলে সমস্যা? জায়গা কম হইলে সমস্যা। জায়গা কি হইলে সমস্যা না? বেশি হইলে সমস্যা না। বাট কথাটা এখানেও সেম, তুমি অ্যাড্রেস পাঠাইতেছো 20, বাট তার ভিতরে তোমার অরিজিনাল অ্যাড্রেস 20 তোমার পোর্ট অ্যাড্রেস। বাট যেখানে তুমি রাইট করতে চাইতেছো, যে অ্যাড্রেস তুমি রাইট করতে চাইতেছো, ওইটা কত? 45, যেটা তোমার 8 বিট দিয়ে ইজিলি আসতে পারে। এখন ম্যাম এই যে যেটা আসলে আমি পাঠাচ্ছি ওইটা কি 8 বিটের বেশি হইতে পারে না? না, ওইটা 8 বিটের বেশি হইতে পারবে না, কারণ তুমি এখানে কোন রেজিস্টার পাঠাইতেছো। আচ্ছা, বুঝতে পারছি। ওকে স্যার।
তাহলে সবাইকে বাবা এই কথাগুলো বুঝছি, আমরা ইন ডিটেইলে দেখছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখছি? আমরা দেখছি ইন, আউট, ইনস আর আউটস। এরপর আমরা কি দেখছি? মেমোরি ম্যাপড আইও ভার্সেস আইসোলেটেড আইও। এরপর আমরা কি দেখলাম? ফিক্সড অ্যাড্রেস ভার্সেস ভ্যারিয়েবল অ্যাড্রেস এবং তার করসপন্ডিং কোড। এখন কি তুমি ক্লিয়ার বাবা? কারো কোনো কোশ্চেন আছে? খালি একজন রেসপন্স করলে বুঝে যায় না বাকিরা বুঝতেছে কিনা। বাকিরা কি ক্লিয়ার? হ্যাঁ, নাকি ওর কোশ্চেন শুনে বাকিরা কি বাকিরা কি ক্লিয়ার আছে? কয়জন? 36, ওয়েল এনাফ। তাহলে বাকিরা কি ক্লিয়ার? তাহলে রেসপন্স তো আরো আসবে। Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, তাইলে এবার ঠিক আছে, এখন তোমার মেসেজ পাইছি। আচ্ছা এবার আসো, এবারের টপিকটা কি? তাহলে প্রথম দুটো টপিক কভার করলাম। সেকেন্ড আমার সার্কিটটা, টপিকের নামটা কি ছিল জানি? Decoder 3 to হ্যাঁ, 8. 3 to 8 লাইন ডিকোডার। Decoder. তাহলে প্রথমে দেখতে হবে, তুমি নিশ্চয়ই এটা ডিএলডি তে পড়ে আসছো। যে তুমি এটা ডিএলডি তে না পড়লে ডিএলডি পড়াই কিন্তু বৃথা, তুমি মাস্ট পড়ে আসছো। আচ্ছা, এটাকে 3 to 8 লাইন ডিকোডার কেন বলি? ইনপুট লাইন কয়টা? তিনটা। আর আউটপুট, এটা আমার 3 to 8 লাইন ডিকোডার। সবাই একটু এক ঝলক দেখে নাও। এটা পরীক্ষা আসলে মানুষ খুশি হয়, কারণ এটা চেকার বোর্ডটা সব থেকে ইজি। তাহলে ব্যাপারটা কি? এই সেই 3 to 8 লাইন ডিকোডার। তাহলে 3 to 8 লাইন ডিকোডার কেন বলতেছি বাবা? ইনপুট লাইন কয়টা? তিনটা। আউটপুট তিনটা। লাইন তুমি কয়টা দেখতেছো? 8টা। 8টা. তাহলে ফর্মুলা কি মানতেছে? 2 to the power Power n. n। গুড। তাহলে 2 কিউব সমান 8। তাহলে ইনপুট যদি 4 হইতো, আউটপুট কয়টা বলতা? 2 to the power 4. তাহলে কত? 16। 60. আচ্ছা, ঠিক আছে গেল। এবার আসো আমরা আগে নিজেরা দেখি। এই 3 to 8 লাইন ডিকোডারের মডেল নাম্বারটা কত? এটা পরীক্ষায় ভুল করা যাবে না। 74LS138। এই যে আমরা এলএস বলি, এএলএস বলি, এগুলো মানে কি? ওই যে আমার সাইজের মতো, মিডিয়াম, স্মল, লার্জ, ডবল এক্সেল, এক্সেল, ট্রিপল এক্সেল। তাহলে এখানে মডেল নাম্বারটা কত? 74LS138। দেখি আমাকে বলো স্যার, এখানে ইনপুট লাইন তিনটার মধ্যে একসাথে পড়বা, তাহলে এটা এখানেই পড়ে ফেলবা, এটা মজার আছে। তাহলে ব্যাপারটা কি? ইনপুট যাবে দুইটা লাইন দিয়ে এ আর বি, আর সিলেকশন হবে 3 নাম্বার লাইন দিয়ে, তার মানে কি সি। তো সিলেকশনটা কিসের সিলেকশন? এই 8টা আউটপুট লাইন থেকে কোন লাইনটা তুমি অ্যাক্টিভ করবা আর কোন লাইনটা অ্যাক্টিভ থাকবে, এটাকে আমরা বলি সিলেকশন। তাহলে আমি ইনপুটের এন্ডে লাইন দেখতে পাইতেছি 3টা এ বি সি। আমি তো তোমাকে বাফারের ক্লাস করাইছি, তুমি আমাকে বলবা এই G2A, G2B, G1 এগুলো আসলে কিসের লাইন? এনাবেল লাইন। 3 to 8 লাইনকে অ্যাক্টিভেট করতে হয় কয়টা লাইন দিয়ে? কয়টা? এই যে তোমার 74LS138, এটাকে অ্যাক্টিভেট করতে হয় 3 to 8 লাইন বাফারকে কয়টা লাইন দিয়ে বাবা? 3টা লাইন দিয়ে। তুমি বাফারকে অ্যাক্টিভেট করে আসছো না, G1, G2 এনাবেল পিন। তাহলে এখানে এনাবেল পিন কয়টা? 3টা। তো মোস্ট ইম্পর্টেন্টলি আসলে 2টা জোন, G1 আর G2, বাট G2 এর আন্ডারে আছে কয়টা? G2A, G2B, আরেকটা কি বাবা? G1। আর আউটপুট দেখতে পাইতেছো 8টা, 0 থেকে 7 পর্যন্ত। এবার তুমি চেকার বোর্ডে চলে আসো। চেকার বোর্ডে প্রথমে আমরা দেখতেছি এই 3 to 8 লাইন কিভাবে কাজ করে। আচ্ছা তুমি আমাকে বলো তো, আমি 3টা এনাবেল পিনই যদি অফ রাখি, এই 3 to 8 লাইন অ্যাক্টিভেট হবে? না ম্যাম, এটা তো অ্যাক্টিভেট হবে না। এবং ইভেন তুমি আমাকে এটাও বলে ওঠার কথা, 3টা বাদ দেন, এই 3টা থেকে যদি যে কোনো একটাও আপনি ডিঅ্যাক্টিভেট রাখেন, এই 3 to 8 লাইন কি অ্যাক্টিভেট হবে? না। যে কোনো একটাও যদি তুমি ডিঅ্যাক্টিভেট রাখো এই 3টা এনাবল পিনের মধ্যে, তাহলে 3 to 8 লাইন কি অ্যাক্টিভেট হবে? না। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে চেকার বোর্ডে কাজ করব? তুমি দেখতে পাইতেছো চেকার বোর্ডের ইনপুটে এনাবল পিন কয়টা দেখানো যাইতেছে? 3টা। একটু খেয়াল রাখবা, সবে পরীক্ষার হলে উল্টা লিখে আসে। এটা কি ফরওয়ার্ড অর্ডারে আছে না রিভার্স অর্ডারে? রিভার্স রিভার্স। G2 এটা থেকে খেয়াল রাখবা। এক্স্যাক্টলি G2A, G2B, G1
এবং আমাদের ইনপুট লাইন তিনটাও কিন্তু রিভার্স অর্ডারে আছে, সি বি এ পুরা সার্কিট ঠিক করে আসে, বাট এখানে এ বি সি লিখে আসে, পুরা মিনিংই চেঞ্জ হয়ে যায় আর 0 পাই। তাহলে সি বি এ রিভার্স অর্ডারে প্রথম তিনটা রো এই যে গ্রে কালার আমরা চেক দিচ্ছি, যদি এই 3 to 8 লাইন ডিকোডার অফ থাকে তাইলে কি হবে, আর পরের 8টা লাইন 0 থেকে 7 গ্রিন লাইন আমরা চেক দিচ্ছি, যদি 3 to 8 লাইন অ্যাক্টিভেট অবস্থায় থাকে তাইলে কি হবে। এবার আসো শুরু করা যাক। তুমি আমাকে বলবা, আমার কার্সারটা দেখো, G2 এতে নট গেট আছে, তাহলে কত পাইলে এটা অফ থাকবে? 1। দেখো তো বাবা, G2 এর নিচে আমরা কত লিখছি বাবা? 1। তাহলে এটা 1 মানে বাকিগুলা সব ইনপুট আমরা কি দিয়ে রাখছি? ক্রস। ক্রস মানে কি বুঝাই? ডোন্ট কেয়ার কন্ডিশন। ক্রসকে আমরা বলি ডোন্ট কেয়ার কন্ডিশন। তাহলে আমি যদি G2 কে অফ করে রাখি 1 দিই, বাকি ইনপুট একটাও চালু করব না, তাহলে কি ডোন্ট কেয়ার? আচ্ছা, একটা ইনপুটও যদি আমি চালু না করি, 8টা আউটপুট লাইনের একটাও কি অ্যাক্টিভেট হবে? না ম্যাম। না। তো সবগুলা আউটপুটে তুমি দেখতেই পাইতেছো কি গেট আছে? নট গেট। তাহলে অফ বুঝাইতে সবগুলা 8টা লাইন কত করে রাখতে হবে? 1 রাখতে হবে। 1। ঠিক আছে, প্রথমটা চেক দিছি, প্রথমটাকে অফ করছি। এবার সেকেন্ড এনাবেল পিনকে অফ করো, G2B কত পাইলে অফ হবে? 1 পাই। 1। দেখছো এটা কতটা ইজি, যে বুঝছে সে বুঝে গেছে এখন পুরাটা। তাহলে ব্যাপারটা কি, সেকেন্ডটা আমি অফ করলাম, তার মানে 1 দিতে হবে। তো সেকেন্ডটা অফ মানে বাকি ইনপুটগুলো কিসে চলে যাবে? ডোন্ট কেয়ার কন্ডিশন। ওকে, ডোন্ট কেয়ার কন্ডিশনে গেল। তাহলে যেহেতু ইনপুটগুলো অফ, আউটপুট কি এবারও একটাও চালু হবে? না ম্যাম, সব 1। এক্স্যাক্টলি, সব 1। এবার আসো লাস্ট এনাবেল পিন G1, নট গেট তো নাই, তাহলে কত পাইলে অফ হবে? 0। ডিরেক্টলি 0 পাইলে অফ হবে। তাহলে যেহেতু একটা অফ করে রাখছি, বাকি ইনপুট গুলা চলে গেল আমার ক্রস বা ডোন্ট কেয়ার অপশনে, তার মানে এবারও আমি আউটপুট লাইন 8টার মধ্যে একটাও কি করাইতে পারলাম না? অ্যাক্টিভেট করাইতে পারলাম না। তাহলে সবগুলা 1, যেহেতু নট গেট। এবার তুমি আমাকে বলো, তার মানে আমি দেখতেছি সিচুয়েশন এমন, এটাকে যদি অ্যাক্টিভ করতে হয় 3টা এনাবেল পিনই অ্যাক্টিভ করে রাখতে হচ্ছে। তাহলে 3টা এনাবেল পিন কত পাইলে অ্যাক্টিভ হবে? G2 কত পাইতে হবে? 0। 0। G2B কত পাইতে হবে? 0। 0। আর G1 কত পাইতে হবে? 1। 1। দেখো তো স্যার, আসলেই তো তাই। তাহলে আমি 0 0 1 চালাইলাম এবং আমি এটা কিন্তু 8 বার লিখছি, 8 বার অ্যাক্টিভেট করে রাখছি। কে বলতে পারবে কেন? এখানে আউটপুট লাইন তো 8টা, তাহলে অ্যাক্টিভ কয়বার করে রাখতে হবে? 8 বার। কমন সেন্স। এবার সিলেকশন লাইনে আসো, তোমার ইনপুট লাইন। আমি বলছি অ্যাট এ টাইম একজনই অ্যাক্টিভ থাকতে পারবে। ওরিয়েন্টেশনটা কিন্তু সিবিএ রিভার্স অর্ডারে, 8টা লাইন 0 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে তুমি যদি 0 নাম্বার লাইনকে অ্যাক্টিভ করতে চাও, একটা টিপস দেখো তো, আমরা তো ক্লাসেও পড়ছি 0 0 0 ডেসিমেল কত? 0। 0 1 এর ডেসিমেল কত? 1। 1 0 ডেসিমেল কত? 2। 1 1 ডেসিমেল কত? 3। 1 0 0 ডেসিমেল কত? 4। 1 0 1 ডেসিমেল কত বাবা? 5। 1 1 0 ডেসিমেল কত? 6। লাস্টলি 1 ডেসিমেল কত? 7। তার মানে কথাটা সেম। তুমি যখন যেটার ডেসিমেল বসাইতেছো এটাই তোমার ইনপুট লাইন, তাহলে আউটপুটে ওই লাইনটাই অ্যাক্টিভেট হবে। সাপোজ এখানে আমি 000 বসাইছি, তাহলে ডেসিমেল কত? 0। তাহলে 8টা আউটপুটের মধ্যে কত নাম্বার লাইনটা অ্যাক্টিভেট হবে? 0 নাম্বার লাইন। 0 নাম্বার লাইনটা। তাহলে 0 নাম্বার লাইনটা কত পাইলে অ্যাক্টিভেট হবে? মাথার 0 উপরে তো পাইলে। বার আর পাইছে, তাহলে কত? 0 পাইলে। তাহলে বাকিগুলা তো অ্যাক্টিভ থাকতে পারবে না, বাকিগুলা কি করে রাখবো? 1। 1 করে দেব। তাহলে অ্যাট এ টাইম একজনই অ্যাক্টিভ হবে। আমি আবার বললাম, এবার 0 0 1, তার মানে ডেসিমেলে 1, তাহলে ইনপুট লাইন হইতেছে এবার 1। তাহলে আউটপুটে কত নাম্বারটা অ্যাক্টিভেট হবে? 1। বাকিগুলো সব অফ থাকবে। আর কি বলতে হবে? 1 0, তাহলে ডেসিমেলে কত? 2। তাহলে কত নাম্বার লাইনটা অ্যাক্টিভেট হবে বাবা? আউটপুটের 8টার মধ্যে 2 নাম্বার লাইন, বাকিগুলো সব অফ করে রাখবো। 1 1 মানে কত বাবা? 3। তাহলে 3 নাম্বার লাইনটা দেখো, 3 নাম্বার লাইনটা আউটপুটে অ্যাক্টিভেট হবে, বাকিগুলো অফ 1 হয়ে থাকবে। 1 0 0 মানে কত? 4। তাইলে 4
4 নাম্বার আউটপুট লাইনটা অ্যাক্টিভেট হবে। আউটপুটে কেন 0 বসাইছি? যারা এখনো বুঝো নাই, কি গেট আছে? নট গেট। তাহলে 0 পাইলে অ্যাক্টিভেট হবে আর 1 পাইলে অফ থাকবে। তাহলে বাকিগুলা 1 করে রাখলাম। সিমিলারলি 101 ডেসিমেলে 5, তাহলে 5 নাম্বার লাইনটা আমি অ্যাক্টিভেট করলাম, আউটপুটের 0, বাকিগুলো অফ করে রাখলাম। 110 আমার ডেসিমেলে 6, তাহলে 6 নাম্বার লাইনটা অ্যাক্টিভেট করলাম, বাকিগুলো সব অফ করে রাখলাম। লাস্টলি 111 মানে আমার ডেসিমেলে 7, তাহলে দেখো 7 লাইন নাম্বারটা আমরা অ্যাক্টিভ করলাম, বাকিগুলো সব কি করে রাখলাম? ডিঅ্যাক্টিভ। তাহলে 3 to 8 লাইন ডিকোডারে এট এ টাইম কয়টা লাইন অ্যাক্টিভেট হইতে পারতেছে? একটাই। একটাই। এটাই হচ্ছে 3 to 8 লাইন ডিকোডারের চেকার বোর্ড। এটা এতই ইজি, এটা আসলে মানুষ শুনে এমনিই খুশি হয়। এটা তো যে বুঝে তার ভুল হইতে পারেই না এটা। আচ্ছা ঠিক আছে, 3 to 8 লাইন ডিকোডার কেমনে অন হয় এটা তো দেখলাম। এখন 3 to 8 লাইন ডিকোডার থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার কিভাবে কাজ করে দেখাও, এই যে আমরা এখন পড়লাম চেকার বোর্ড। সেকেন্ড কোশ্চেন হচ্ছে 3 to 8 লাইন ডিকোডার দিয়ে মেমোরি অ্যাড্রেস কিভাবে তুমি ডিকোড করতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সিনারিও দিই, সাউথ ইস্টের 8টা ফ্লোর। এখন আমি তোমাকে খুঁজে বের করতে বলতেছি সাউথ ইস্টের কোন ফ্লোর গুলাতে ক্লাস হচ্ছে, খুঁজে বের করো। তার মানে কোন ফ্লোর গুলা অ্যাক্টিভ আর কোন ফ্লোর গুলা ডিঅ্যাক্টিভ তা খুঁজে বের করো। তুমি মনে করবা এক একটা মেমোরি অ্যাড্রেস মানে এক একটা ফ্লোর। আমি আবার সিনারিও বলতেছি, এখানে এটা কি বুঝো। হবে মেমোরিতে? বলতেছি সাউথ ইস্টের 8টা ফ্লোর সাপোজ, তাহলে 8টা ফ্লোরে আমার ক্লাস হয়। আমি তোমাকে খুঁজে বের করতে বলতেছি কোন কোন ফ্লোর গুলাতে ক্লাস হচ্ছে আর কোন ফ্লোর গুলাতে ক্লাস হচ্ছে না। তাহলে এক একটা ফ্লোর এক একটা মেমোরি অ্যাড্রেসের মতো কাজ করবে। তাইলে তোমাকে 3 to 8 লাইন ডিকোডার দিয়ে ডিকোড করতে হবে। ডিকোড করতে হবে, এগেন আই রিপিট, কোন ফ্লোর গুলা অ্যাক্টিভ, তার মানে কোন মেমোরি অ্যাড্রেস গুলা অ্যাক্টিভ আর কোন ফ্লোর গুলা কি ডিঅ্যাক্টিভ। এখন তুমি আমাকে বলো এখানে সাউথ ইস্টের 8টা ফ্লোরের মতো বিহেভ করতেছে কে? কে? ইপ্রম। এখানে ইপ্রম কয়টা? 8টা। 8টা। এক একটা ইপ্রমকে তুমি বুঝিয়ে নিতে পারো সাউথ ইস্টের এক একটা ফ্লোর। এখন তুমি বলো পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে, সিনারিও তো তোমাকে বুঝাইলাম, এবার অবশ্যই অবশ্যই আমি তোমাকে একটা অ্যাড্রেসের রেঞ্জ দিয়ে দিব। একটু একটা সেকেন্ড একটু ওয়েট করো। হ্যাঁ, আসি আমরা। তাহলে কোথায় জানিয়েছিলাম আমরা? আমরা তোমাকে বলছি এক্সাম হলে যদি দিতে হয়, সিনারিও তো বললাম, অবশ্যই অবশ্যই আমি তোমাকে একটা অ্যাড্রেসের রেঞ্জ দিয়ে দিব। খেয়াল করো, ফার্স্ট ফ্লোর থেকে 8th ফ্লোর, এখানে অ্যাড্রেসের রেঞ্জটা কত? খেয়াল করবা, এফ 0000 থেকে কয়টা এফ? 5টা এফ। তুমি মেমোরি অ্যাড্রেসিং করা শিখছো মিড টার্মে, তাহলে তোমার অ্যাড্রেসটা স্টার্ট হইতে হবে এফ থেকে 000 এবং মেমোরি অ্যাড্রেসটা এন্ড হইতে হবে কোথায়? এফ 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 এফ। তো কিভাবে ভাঙবো? 3 to 8 লাইনের আগে অ্যাড্রেসিংটা বুঝো। 3 to 8 লাইনের আউটপুট লাইন কয়টা? 8টা। তাহলে এক একটা অ্যাড্রেসকে, পুরা অ্যাড্রেসের রেঞ্জকে 8 ভাগে ভাঙতে হবে। তাকাও তো 8 ভাগে ভাঙছে কিনা। 0 থেকে এখানে কত পর্যন্ত লিখছি? 1 1। পর্যন্ত। এখানে F2 থেকে কত পর্যন্ত লিখছি? F3। এখানে F4 থেকে কত পর্যন্ত লিখছি? F5।
সিমিলারলি F6 থেকে কত পর্যন্ত লিখেছি? F7, F8 থেকে F9, হেক্সে কি আর 10 বলবা নাকি না, A এই। বলবা? তাহলে FA থেকে F কত পর্যন্ত? B। তারপর FC থেকে FD, লাস্টলি FE থেকে FF। তার মানে কি দেখছো? স্টার্টিং দিছিলাম F00 থেকে, যা আমার কোশ্চেনে ছিল, আর এন্ড করছি কোথায়? আমার এন্ডিং অ্যাড্রেস 5 পল F এ। তার মানে যে অ্যাড্রেসটাই দিবে ওটাকে কয় ভাগে ভাঙা লাগবে? 8 ভাগে। সব থেকে ইজি হচ্ছে এভাবে ভাঙা, 0 থেকে 1, 2 থেকে 3, 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 9, 10 থেকে 11, 12 থেকে 13, 14 থেকে 15, মানে কি ই থেকে এফ। এবার আসো, এই যে ইপ্রম এর ফুল ফর্মটা কি? ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কম্পিউটার ফান্ডামেন্টালের পড়া, ডিভাইস চেনা। ইপ্রম মানে কি? ইলেকট্রিক্যালি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ইপ্রমের মডেল নাম্বারটা কত লেখা আছে বাবা? 2764। এটা কিন্তু ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারবা না। এই সামনে যে এমবেডেড সিস্টেমের কোর্স করবা, কোনো মডেলের নিচে যদি 8K ইন্টু 8 থাকে বা এরকম ইন্টু ফরম্যাটে থাকে, 8K মানে কি? এটা সাইজ কত? একটা ইপ্রমের সাইজ কত? 8 কিলোবাইট। এবং ইন্টু 8 মানে আউটপুট লাইন কয়টা? 8টা। তাহলে প্রথমে বুঝাই মেমোরি সাইজ 8 কিলোবাইট, এরপর কি বুঝাই? আউটপুট লাইন কয়টা। এবার তুমি এইদিকে আসো, এই ইপ্রমকে অ্যাক্টিভেট করার জন্য কে বলতে পারবে ডিকোডার হিসেবে আমরা কাকে ইউজ করতেছি? 3 to 8 গুড। এই ইপ্রমকে ডিকোড করার জন্য সবাইকে বুঝতে হবে, শুধু একজন দুজন বুঝলে কি লাভ? ইপ্রমকে অ্যাক্টিভেট করার জন্য ডিকোডার হিসেবে আমরা ইউজ করতেছি 3 to 8 লাইন ডিকোডার, যার কাজ একটু আগে আমরা পড়ে আসছি। এবার 3 to 8 লাইন ডিকোডারকে অ্যাক্টিভ করার জন্য ডিকোডার হিসেবে আমরা কাকে ইউজ করছি এখানে? ক্লাসে বলছিলাম NAND গেট, ক্লাসে বলছিলাম ডিকোডার হিসেবে সবসময় ইউনিভার্সাল গেট ইউজ হয়। এই যে আমি 3টা অ্যানাবেল লাইন লিখছি, এই 3টা অ্যানাবেল লাইন ডিকোড করার জন্য আমরা কাকে ইউজ করতেছি এখানে? কি গেট? NAND gate। NAND গেট। তাহলে ব্যাপারটা কি? ইপ্রমকে অ্যাক্টিভেট করবে 3 to 8 লাইন ডিকোডার, আবার 3 to 8 লাইন ডিকোডারকে অ্যাক্টিভেট করবে কে? NAND গেট। গেল। এবার এই যে এখানে A13 থেকে A19 লিখলাম, এগুলো আসলে কি? কে বলতে পারবে? সিটি দিবা তো? তাহলে 8086 এ অ্যাড্রেস পিন টোটাল কয়টা ছিল? AD0 থেকে AD0 থেকে AD6 কত? 15। ষোলোটা তোমার কি লাইন? অ্যাড্রেস আর ডাটা লাইন। বাট আরো বাড়তি অ্যাড্রেস লাইন কয়টা ছিল বাবা? 3টা। 4টা। আরো বাড়তি অ্যাড্রেস লাইন কয়টা ছিল? 4টা। তাহলে টোটাল অ্যাড্রেস পিন কয়টা মাইক্রোপ্রসেসরে? টোটাল অ্যাড্রেস পিন কয়টা? 20টা। টোটাল অ্যাড্রেস পিন কয়টা? 20টা। এবার হিসাবটা বুঝো, খুব মন দিবা এই জায়গায়। এই ইপ্রমের ইনপুট লাইন হিসেবে 20টা অ্যাড্রেস পিনের মধ্যে আমরা কয়টা অ্যাড্রেস পিন দিছি? 0 থেকে কত পর্যন্ত? 12। তাহলে কয়টা অ্যাড্রেস পিন দিছি ওকে আমরা ইনপুটের জন্য? 13টা। তাহলে এই 13টা লাইন দিয়ে কি যাবে? এই অ্যাড্রেস যাবে। এই 13টা লাইন দিয়ে কি যাবে বাবা? অ্যাড্রেস যাবে। এবার 0 থেকে 12 গেল। এবার এই 13, 14, 15 দিয়ে কি যাবে? 3 to 8 লাইন ডিকোডারের কি যাবে? ইনপুট যাবে। এবার আসো, এই 16 নাম্বার লাইন, 15 পর তো 16, এই 16 নাম্বার লাইন কার সাথে কানেক্ট থাকবে? G1। আর G2 সাথে কে কানেক্ট? এটা কিসের সাইন? গ্রাউন্ড। এবার G2B কে ডিকোড করার জন্য NAND গেটে বাকি অ্যাড্রেস পিন গুলা যাবে। তাহলে বাকি রয়েছে কি আর? A17, A18, A19। এবার সাউথ ইস্টের যে ফ্লোর গুলা তুমি চেক দেওয়ার জন্য পাঠাইতেছো, সেটা কি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ সেটা খুঁজে বের করবা তুমি কয়টা লাইন দিয়ে? এ মানে অ্যাড্রেস, ও মানে আউটপুট। তাহলে আউটপুট লাইন কয়টা 3 to 8 লাইনে? 8টা। এই গেল ওরিয়েন্টেশন।
এবার সার্কিট কিভাবে কাজ করতেছে এখন তুমি আমাকে বলো তো স্যার 3 to 8 লাইনে একই সাথে দুইটা ফ্লোর কি ওপেন থাকতে পারতো নাকি এট এ টাইম একজনই ওপেন থাকতে পারবে? যে কোনো একটা আউটপুট ওপেন থাকে। ওকে এবার চালাও, এবার একসাথে পড়বা। তোমাকে কোয়েশ্চেন দিছি, কোয়েশ্চেনে একটা রেঞ্জ দিলাম, আমি তোমাকে এমন রেঞ্জ দিব যেটাকে তুমি 8 ভাগে ভাঙতে পারো, ওটা আমি এনশিওর করবো। এবার আমি তোমাকে অ্যাড্রেস রেঞ্জ দিলাম F0 থেকে FF, তুমি সাজাইছো 01 থেকে 2 3 4 5 6 7 8 9 A B C D E F। প্রশ্ন করছি সাউথ ইস্টের 4th ফ্লোরটাতে ক্লাস হচ্ছে, হ্যাঁ সন্ধ্যা 7টা বাজে, বাকি ফ্লোরগুলা সব অফ। তাহলে তুমি একটু আমাকে ডিকোড করে দাও সাউথ ইস্টের 4th ফ্লোরে ক্লাস হইতেছে, আগে কাকে অ্যাক্টিভেট করতে হবে? কোশ্চেন আমি তোমাকে বলেই দিছি, আগে Enable কাকে pin। অ্যাক্টিভেট করতে হবে? হ্যাঁ এনাবেল পিন। এবার আমার সাথে একসাথে বলবা, G2 কে অ্যাক্টিভেট করতে হলে যেহেতু Zero। গ্রাউন্ড ভ্যালু যাবে 0, এখানে 0 বাড়বে কত হয়ে যাবে? 1 হবে। 1। এবার তুমি এদিকে আসো G2B NAND গেটের সাথে কানেক্টেড, তাহলে NAND মানে AND এর সাথে নট, তাহলে 17 18 19 তিনটা পিন অবশ্যই Zero আমার হতে কি হবে। উল্টা বলছো, তিনটা পিন অবশ্যই আমার কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে বাবা, 1। তিনটা 1 এর এন্ড কত? 1। তিনটা 1 এর এন্ড কত? 1। আর NAND কত? 0। এই 0টা যদি আবার G2 এর কাছে আসে, সে আবার নট পাইতেছে, তাহলে কত হয়ে যাবে? নট হবে। জি। তাহলে আবার কত হয়ে যাবে বাবা? 1 হয়ে যাবে। কিন্তু তুমি যে বলছো 0, টেকনিক্যালি এখান থেকে যদি একটাও 0 হয়, এই G2B কখনো এনাবল হইতে পারবে না ম্যাম। না। তাহলে তাহলে এন্ড হবে। সবগুলা এক্স্যাক্টলি সবগুলা কি হইতে হবে বাবা? 1 হতেই হবে। এবার G2 কে অ্যাক্টিভেট করলা, G1 তো ডাইরেক্ট কানেকশন, তাহলে কত পাইলে অ্যাক্টিভ হবে? 1। তাহলে 3 to 8 লাইনকে ডিকোড করলাম, অ্যাক্টিভ করলাম। এবার আমি তোমাকে কোন ফ্লোর জানি বলছি? 4th ফ্লোর। তাইলে ABC বলবা নাকি CBA বলবা? CBA। তাহলে CBA এর ভ্যালু কত হইতে হবে? 4 বলছি, তাহলে কে বলতে পারে ভ্যালু কত হইতে হবে? 0 1 1 নাকি 1 0 0। ওই যে একজন সোজা করে বলছো আর একজন উল্টা করে বলছো, তাহলে ব্যাপারটা কি? CBA। তাহলে কি হইতে হবে বাবা? 1 0 0। তাহলে 4th ফ্লোর বলছি মানে এই CBA এর ভ্যালু কত হবে? 4। কত হবে? 1 0 0। ওকে ঠিক আছে, গেছি। এবার এই 8টা লাইনের মধ্যে সব লাইন অ্যাক্টিভেট হবে নাকি 4 নাম্বার লাইন? 4 নম্বর। আচ্ছা, তাহলে এখানে তো আবার নট আছে, তাহলে নট মানে কত ইনপুট দিলে 4 নাম্বার লাইনটা অ্যাক্টিভেট হবে? 0। একটু আগে করে আসছো না 0, তাহলে 0 1 হয়ে অ্যাক্টিভ হবে, তাহলে ইনপুট দিতে হবে 0 যেহেতু নট গেট আছে। এবার তোমাকে বলছি ফ্লোরে ক্লাস হইতেছে, তাহলে স্ট্যাটাসটা রিড করতে হবে, ডাটা রিড করতে হবে। মাইক্রোপ্রসেসরে রিড করার জন্য একটা পিন আছে, পিনটার নাম কি? রিড পিন, আরডি। মাইক্রোপ্রসেসরে রিড করার জন্য পিনটার নাম কি? আরডি। তো এখন যখন আমাকে সার্কিট আঁকতে হবে, আমি কি প্রত্যেকটার সাথে আরডি 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 লিখে যাব? না, আমি এই রিডের লাইনটা, এই পার্পল লাইনটা খেয়াল করে দেখো, আমি রিডের লাইনটা প্রত্যেকটার সাথেই কিন্তু কানেকশন দিছে একটা লাইন টেনে, খেয়াল করছো? তো যেহেতু আমাকে 4th লাইন বলেছে, আমি এখন 4th লাইনে যাই, তাহলে তুমি বলতেছো 4 নাম্বার লাইনের ভ্যালু হবে 0, কারণ 0 বাড়বে 1 হবে। কে বলতে পারে রিড করার জন্য রিডের ভ্যালু কত হবে? মাথার উপরে বার আছে, তাহলে অ্যাক্টিভ লো। হ্যাঁ 0 হবে না? এক্স্যাক্টলি, এতক্ষণ পরে করতে আসছো, হ্যাঁ 0 হবে তো। তাহলে ব্যাপারটা কি? তাহলে তোমার 4 নাম্বার লাইনে 0 দিলা, 4 নাম্বার লাইনটা অ্যাক্টিভ করতে হবে, বার আছে। রিডের মাথার উপরেও যেহেতু বার আছে, তাহলে রিডের ইনপুটও কত হবে? 0। তাহলে 0 আর 0 অর যদি বের করো, 0 আর 0 অর কি? 0 0। এ খেয়াল করো, এটা কার সাথে কানেক্টেড? সিএস এর সাথে। সিএস মানে কি বলে ফেলছি, সিএস এর অর্থ কি ছিল? এই যে ছিল চিপ সিলেক্ট। Chip select, সিএস মানে কি ছিল? চিপ সিলেক্ট। চিপ সিলেক্ট কি জানি ডিফাইন করে, আমি কি এখন প্রোগ্রামিং মোডে আছি না আমি এখন কন্ট্রোলিং মোডে আছি? কে বলতে পারবে এখানে কি কন্ট্রোল মোডে যাবে না প্রোগ্রামিং মোডে? এখানে প্রোগ্রামিং মোডে যাবে।
এখানে প্রোগ্রামিং মোডে কেন যাবে? ও জাস্টিফাই করতেছে, প্রোগ্রামিং করতেছে, সিগন্যাল অ্যাক্টিভ করতেছে, ফোর্থ ফ্লোরেই যে ক্লাস হইতেছে সেটা সে ডিসাইড করতেছে। তাহলে আসো প্রোগ্রামিং মোডে যদি যাই, তাহলে 0 আর 0 অর হইতেছে গিয়ে 0। এটা কানেকশন আছে চিপ সিলেক্টের সাথে। আমরা সবাই জানি চিপ সিলেক্টের মাথার উপরে বার থাকে। তাহলে 0 বার পেয়ে এখানে স্ট্যাটাস কত হবে? 1 1। তাহলে এই আমি 4 নাম্বার ফ্লোরকে অ্যাক্টিভ করাই দিলাম। তাহলে পরীক্ষার হলে যে ফ্লোরটাকে বলবে খালি ওই ফ্লোরটাই অ্যাক্টিভেট করাবো, বাকিগুলা সব অফ রাখবো। সবার উদ্দেশ্যে আমরা আবার আরেকটা ফ্লোর দেখাই লাস্টে। এতটুকুই আজকে করবো, এর থেকে বেশি না। ধরো আমি তোমাকে বললাম এবার তুমি আমাকে বের করে দাও 7th ফ্লোরে ক্লাস হইতেছে, এবার সবাই একসাথে মিলে সলভ করবো। প্রথমে তো খাতায় সার্কিটটা আঁকলাম, এবার আমাকে ভ্যালুগুলো বসাইতে হবে। তাহলে প্রথমে কাকে জানি অ্যাক্টিভেট করতে হবে? 74LS138। তাহলে G2 এর ভ্যালু কত হবে? আমি চাইতেছি তুমি এটা এখানেই পড়ো। তাহলে Zero. G2 0, তাহলে 0 বাদ পেয়ে এখানে বসাইতে হবে 1। এবার G1 যেহেতু ডিরেক্ট কানেকশন পাইতেছে, অ্যাক্টিভেট করতে কত বসাইতে হবে? 1। 1 এবার G2B তে আসো। তাহলে G2B কে অ্যাক্টিভেট করতেছে একটা NAND ডিকোডার। তাহলে NAND এর সাথে 3 ইনপুটের NAND। তাহলে তিনটাকে অবশ্যই কত পাইতে হবে? 1। 1 দিতে হবে। তাহলে 1 এর AND কত বাবারা? 0 1। 1 এর One. AND কত? 1। 1 আর NAND কত? 0। 0 তাহলে 0 যখন আবার G2B এর কাছে যায়, সে আবার দেখে একটা নট গেট। তাহলে 0 বার পেয়ে কত হয়ে যায়? 1। 1 হয়ে যাবে। 3 to 8 লাইনকে অ্যাক্টিভেট করলাম। এবার আমি বলছি 7th ফ্লোরে ক্লাস হইতেছে, সন্ধ্যা 7টা বাজে, বাকি ফ্লোরগুলো লাইট অফ, খালি 7 ফ্লোরে লাইট জ্বলতেছে। তাহলে CBA, ABC বলবো না CBA? CBA। তাহলে 7 ফ্লোর বলছে, ভ্যালু কত বসাবা? 1 1 গুড। তাহলে 111। তাহলে যে অ্যাড্রেসটা দিয়ে দিব পরীক্ষায় ওটাকে তো 8 ভাগে ভাঙবা, ঠিক আছে। এবার সবগুলা লাইন অ্যাক্টিভেট করবা নাকি 7 নাম্বার লাইন? শুধু 7 আচ্ছা, তাহলে এবার যেহেতু বার আসছে, তাহলে আউটপুটকে অ্যাক্টিভেট করতে হলে কত বসাইতে হবে? 0 0। যেহেতু আমাকে ডিসাইড করতে বলতেছে, তাহলে স্ট্যাটাস যদি রিড করতে চাই, তাহলে আরডি এর মাথার উপরে বার আছে, তাহলে আরডি এর ভ্যালু কত হবে? 0 হবে। 0। তাহলে 0 আর 0 অর কত? 0। এটা কানেকশন আছে। এবার সবগুলাকে অ্যাক্টিভেট করবা নাকি 7 নাম্বার সিএস কে? 7। 7 তাহলে সিএস এর মাথার উপরে বার আছে, তাহলে 0 বার পেয়ে এটা কত হয়ে যাবে? 1। তাইলে কি হইতেছে স্যার? এই 7 নাম্বার সাউথ ইস্টের 7 নাম্বার ফ্লোরকে আমরা অ্যাক্টিভেট করলাম। একটা টাইম একজনে অ্যাক্টিভেট থাকতে পারে, বাকিগুলো আমি অফ করলাম। তাহলে টেকনিক্যালি তোমাকে তো আমি এটাও জিজ্ঞেস করতে পারি, যে ফ্লোরকে তুমি অন করাইলা ওই ফ্লোরের অ্যাড্রেস কত? বলো, অ্যাড্রেস কত লিখবা পরীক্ষার হলে? সব লিখবা? না, লাস্টের অ্যাড্রেসটা জাস্ট। তাহলে কি এটা কিন্তু কারেক্টলি লিখতে হবে। তাহলে কি FE থেকে কত পর্যন্ত? FF। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে 3 to 8 লাইন দিয়ে মেমোরি অ্যাড্রেস ডিকোড করা। তাহলে এখন কি কি দেখছি? এতটুকুই বলবো আজকে। 3 to 8 লাইন ডিকোডার কিভাবে অ্যাক্টিভেট করাইতে হয়, কিভাবে সার্কিট কাজ করে। এবার সেকেন্ডে দেখছি 3 to 8 লাইন ডিকোডার দিয়ে কিভাবে মেমোরি অ্যাড্রেস ডিকোড করতে হয়। তো পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? আমরা তোমাকে একটা অ্যাড্রেস রেঞ্জ দিয়ে দিব এবং পার্টিকুলারলি যে কোনো একটা ফ্লোর বা যে কোনো একটা পোর্শনকে আমরা অ্যাক্টিভেট করাইতে বলবো। তাহলে যাকে অ্যাক্টিভেট করাবা তাকেই তুমি ভ্যালুগুলো বসাবা, তার ভ্যালুগুলাই বসাবা, বাকিগুলো তুমি কি রাখবা? অফ রাখবা। এবং কোশ্চেন আরেকভাবেও করতে পারি, অন করানোর পর তোমাকে জিজ্ঞেস করব তুমি যে অন করাইছো তার অ্যাড্রেস রেঞ্জটা কত, 7 ফ্লোরের অ্যাড্রেস কত। তোমাকে বলতে হবে FE থেকে FF। এখন না FE থেকে FF, বাট পরীক্ষার হলে যে অ্যাড্রেসের রেঞ্জটা দিব ওইটা অনুসারে তোমাকে কথা বলতে হবে। এবং খাতায় লিখতে হবে কিভাবে? প্রথমে সার্কিটটা আঁকবা, সার্কিট পুরোটাই আঁকতে হবে, সার্কিটটা আঁকবা এবং পার্টিকুলারলি যে ফ্লোরটা বলবো তার জন্য তোমাকে অবশ্যই ভ্যালুগুলো বসাইতে হবে। এই যে 111, তারপর NAND করলে এখানে নিচে লিখতে হবে কত? 0। G2B এর পাশে আবার কত লিখবা? 1। G1 এর পাশে লিখবা 1। এখানে গ্রাউন্ডের নিচে লিখবা 0। G2 এর পাশে গিয়ে লিখবা আবার কত? 1। 7 4 বলছি, তাহলে ABC তে ভ্যালু বসে যাবা 111। এখানে 7 এ ইনপুটে অর গেটের আগে কত বসাবা? 0। রিডেও কত বসাবা? 0। আর এখানে দেখাবা 0 আর 0 এর অর, এখানে কত লিখবা খাতায়? 0। CS এ 0 বার পেয়ে এখানে কত লিখবা? 1
আমি কি এখন সব বুঝাইতে পারছি কিভাবে কি করতে হবে? জি ম্যাম। টেকনিক্যালি তো 8086 পড়ছি এতদিন, তাহলে এখানে 8088 কেন লেখা? যেহেতু 86 ও লেখা। আচ্ছা, তার মানে কথা তো আসলে সেম। আমরা 8086 আর 8088 কে কি হ্যাঁ, হ্যাঁ। ব্রাদার হিসেবে করছি? সেম, টুইন। আচ্ছা, হ্যাঁ, গুড। ঠিক আছে স্যার। তাহলে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে বুঝি নাই বা কোয়েশ্চেন কেমনে আসবে বুঝতেছি না, কারো কোনো কোয়েশ্চেন? মডেলের নাম্বারগুলো ঠিক মতো লিখবা। 74LS1383289, এটা কি 2764? কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমরা এমনও কোয়েশ্চেন পাইছি একটু আগে, আমরা কোয়েশ্চেন পাইছিলাম, আচ্ছা আপনি J4 কে অ্যাক্টিভ রাখতে বলবেন, আমরা কি খালি ওইটার জন্যই ইপ্রোম আঁকবো, বাকিগুলো কি না আঁকলে হবে? না, এখানে আউটপুট লাইন কয়টা ভাই? 8টা। তাহলে 8টার সাথে তো অবশ্যই কয়টা ইপ্রোম কানেক্টেড থাকবে? 8টাই তো, সাউথ ইস্টের 8টা ফ্লোরে তো কানেক্টেড থাকবে। এখন তুমি একে ফেলার পর যাকে আমি অ্যাক্টিভ করতে বলবো তুমি খালি তার স্ট্যাটাস গুলো বসাবা। তার এখানে value বসাবা। কমানোর এক্স্যাক্টলি, এখানে কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। বুঝতে পারছি কথা? এবং এই কোয়েশ্চেন গুলো আসলে 5 মার্কসের জন্য আসে, 4 ও আসে না, আসলে 5 মার্কসের জন্য আসবে। তো কিভাবে ডিস্ট্রিবিউশনটা আমরা করব? এই সার্কিটটা আঁকার জন্য 2.5 মার্কস, আর স্ট্যাটাস ভ্যালু, অ্যাড্রেস, এগুলো কারেক্টলি বসানোর জন্য বাকি 2.5 মার্কস। বুঝতে পারছি বাবা? ক্লিয়ার? তাহলে কি পার্শিয়াল মার্কিং আঁকার জন্য 2.5 আর স্ট্যাটাস বসানোর জন্য 2.5। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন? কোনো কিছু আছে তুমি বুঝো নাই এমন? নো ম্যাম। ঠিক আছে, তাহলে এতটুকুই থাকবে। আমরা আবার একটু টাইম দিচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। হ্যাঁ, পুরো ক্লাসে 2 থেকে 3 জনই রেসপন্স করলো, এখন তো 40। আচ্ছা, আসছো কেন? অ্যাটেন্ডেন্সের জন্য আর কি, আর কিসের জন্য আসো বলো? আচ্ছা, 41। তো যেহেতু এটা এক্সট্রা ক্লাস, সেহেতু আমরা অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিই। আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কখনোই কৃপণতা করি না আর কি, আনলেস তোমার অবস্থা খুব বাজে হয় আর কি। ঠিক আছে, তাহলে আদারওয়াইজ আমরা অ্যাটেন্ডেন্স এক্সট্রা ক্লাসে সবাইকেই দিয়ে দিই। ঠিক আছে, হ্যাঁ ম্যাম good। প্রিভিয়াস সিটির মার্ক কি দেওয়া হবে না? হ্যাঁ, অবশ্যই দিয়ে দেওয়া হবে। তোমার পরীক্ষা কোন দিন? সোমবার না? জি ম্যাম। সোমবারের আগেই পাবা, মানে কি কালকেই পাবা। আচ্ছা। ঠিক আছে, তাইলে আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা এখানেই শেষ করতেছি স্যার। মানডের জন্য বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ।